সবাই এখন বলতেছে বাংলাদেশ নাকি ফেসবুক আর ইউটিউবে দুর্দান্ত খেলে, কিন্তু খেলার মাঠে যেখানে খেলা দরকার সেখানে ঘুমায় যায়। কারণটা কি? বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যদি আপনারা খেয়াল করে থাকেন, ইদানিংকালে এশিয়া কাপে দেখেন বিপর্যয়, আপনি আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ দেখেন বিপর্যয়, এমনকি ওডিআই সিরিজ দেখেন, প্রথম দুইটা ম্যাচ দেখেন ধস ধস। তো যেভাবে ভূমিধস হয় বন্যার সময়, ঠিক একইভাবে আমাদের ব্যাটিং কলাপস হয়। সুতরাং বুঝতেই পারতেছেন, এ থেকে জেড পর্যন্ত কোনো ব্যাটসম্যানই ভালো খেলতে পারতেছে না। শুধুমাত্র বলাররা একটু ভালো করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানকে একটু অল্প রানে আমরা সীমাবদ্ধ করতে পারতেছি। এছাড়া কোনো ব্যাটসম্যান, আপনি তো আগাগোড়া কোনো ব্যাটসম্যানকে বলতে পারবেন না যে এই ব্যাটসম্যানটা একটু ভালো খেলতেছে। এটার পেছনে কারণ কি ভাই? আমাদের কোচ আছে, আমাদের অ্যানালাইসিস আছে, এমনকি আমরা ভালো ভালো দলের সাথে খেলতেছি, তাদের থেকে আমরা কি কিছু শিখতে পারতেছি না? তাহলে আমরা কেন ক্রিকেট খেলতেছি? বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাইতেছি? আমাদের বুলবুল ভাই আমাদের ক্রিকেটটাকে যে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, তাহলে তার চেষ্টা কেন বৃথা যাচ্ছে? আপনি খেয়াল করে দেখেন, সাইফ হাসান থেকে শুরু করে একদম তানভীর বলেন কিংবা তাসকিন বলেন, কেউই ভালো খেলতে পারতেছে না। কেন ভাই? হৃদয়ের মতো ব্যাটসম্যান যে কিনা রাশিদ খানের বলে 4-6 মারার চেষ্টা করতেছে, যখন 3 উইকেট পড়ে গেছে আপনার মাঝখানে কোনো কমন সেন্স নাই। একই ব্যাটসম্যান আপনি 30 সার্কেলের মাঝখানে, নাজবুল হোসেন শান্তের কথা বলতেছি, আপনি 2 রান নেওয়ার চেষ্টা করতেছেন, এর আগের বলে আপনার স্ট্যাম্প অল্পের জন্য রক্ষা। আমাদের জাকির আলী চুইংগাম বাবা, তিনি কোন ধরনের শট খেলে আউট হচ্ছেন, একে তো তিনি গুগলি বল বুঝতে পারতেছেন না, তারপর তিনি লেগ স্টেপের বাইরে চলে যাচ্ছেন, অফ স্টেপের একটা বল তিনি চেক শট মারতেছেন, ক্যাচ শট। তানজিদ, যার কোনো ফর্মই নাই, যার দলে থাকার কোনো কথাই না, সে দলে বসে আছে। কারণ কি? বাংলাদেশের প্লেয়াররা ভিসা জটিলতার কারণে ইউএ যেতে পারতেছে না। এই দায়িত্ব কে নেবে ভাই? দেখেন, আমরা কিন্তু নাইম শেখকে দল থেকে বের করে দিয়েছিলাম। কারণ কি? এশিয়া কাপের আগে তিনি 3টা ম্যাচ বাজি খেলছেন, পাকিস্তান সফরে একটা ম্যাচ খেলছেন সম্ভবত, পাকিস্তানে যখন বাংলাদেশে এসেছিল, আর শ্রীলঙ্কাতে তিনি একটা বা 2টা ম্যাচ খেলেছিলেন। তখন তিনি মিডল অর্ডারে ব্যাটিং করেছিলেন। পাকিস্তানের সাথে যখন ওপেনিং করলেন, পারফরমেন্স তার ভালো ছিল না, তাকে আমরা দল থেকে ড্রপ করে দিলাম। এখন কিন্তু তিনি দলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু প্রথম 2টা ম্যাচ তিনি কেন খেলতে পারেন? কারণ তিনি দলের সাথে যুক্তই ছিলেন না। বুঝতে পারতেছেন যে আমাদের দলগত কাঠামোতে বা আমাদের কাঠামোতে কোন ধরনের সমস্যা রয়ে গেছে। আপনি সাইফ হাসানকে ভালো বলতেছেন, ভাই সাইফ হাসান আপনি যদি 20 রান আর 15 রান আর 30 রান নিয়ে যদি বলেন যে আপনি ভালো ব্যাটসম্যান, কখনোই না। আপনাকে ম্যাচ শেষ করতে হবে, আপনাকে এমন ইনিংস খেলতে হবে 30 বলে 80 করেন, তারপর আপনি আউট হয়ে যান, কিংবা আপনি 70 বলে 80 করে খেলা শেষ করে বাড়ি ফেরেন। বিষয়টা হচ্ছে সিম্পল। আপনি যখন খেলা শুরু করবেন, আপনি একটা বাজে শট কেন খেলবেন? আপনি থার্ড বারে একটা ইজি শটে মারতে গেলেন, ছক্কা মারতে গেলেন। আজমতুল্লাহ ওমরজাই, যার বল বি ক্যাটাগরি বলার কেন বলতেছি? তার বল হচ্ছে 130 গতির বলার। হ্যাঁ, 30 গতির বলার ঠিক আছে, কিন্তু তিনি আবার চামিং দাবাস না যে তার বলে সুইং আর মানে পেস এমন ভাবে আসতেছে যে তার বল কেউ খেলতে পারতেছে না। 130 গতির বলার, সে আপনাকে ইনসুইং বল দিয়ে আউট করে ফেলতেছে, আউটসুইং দিয়ে আউট করে ফেলতেছে, এমনকি বাউন্স দিয়ে আপনাকে পরাজয় করে ফেলতেছে। আপনি বুঝতেই পারতেছেন না, তাও আবার ইউর মতো পিচে, যেখানে বল স্লো পিচ। এটা যদি ইংল্যান্ডের মাটিতে হয়তো, যেখানে সুইং ডাইনে হচ্ছে বাম হচ্ছে, ব্যাটসম্যান চোখে দেখতেছে না, ওইটা অন্য বিষয় ছিল। কিন্তু আফগানিস্তান ইউর মতো জায়গায় এমন বল করতেছে যে আমরা চোখেই দেখতেছি না। রাশিদ খান, আমরা সবাই জানি বিশ্বের নামি দামি বলার, তার 10টা বার আমরা একটু দেখে শুনে খেলি, তাই না? কিন্তু তার বলে আমরা কোন আক্কেলে 4 ছক্কা মারতে যাই যখন আমাদের 3 থেকে 4 উইকেট পড়ে যায়, যখন আমাদের ধরে সয়ে খেলতে হবে। দেখেন, আমাদের সোহান, সবার কিন্তু দাবি ছিল তাকে কিন্তু দলে নিতেই হবে, কিন্তু তাকে আমরা দলে নিলাম। তিনি এক ধরনের শটই খেলতে পারেন, কোনটা হচ্ছে ইনোভেশন শট। ইনোভেশন শট ছাড়া তার ব্লক দেখেন আপনি, তিনি যখন ডিফেন্স করতে যায় তখন মনে হয় তার ডিফেন্স দেখলে আমার হাসি পায়। তারপরেও কি ডিফেন্স তো হয়ই না, এলবিডব্লিউ আউট হয়ে ফেরত চলে যাচ্ছেন। তা আপনি কয়জনের নিন্দা করবেন? নিন্দা করতে গেলে আপনি আগা থেকে গোড়া পর্যন্ত আপনি করতে পারবেন, সবার করতে পারবেন। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার মাঝখানে ওই ধরনের সেন্সই নাই যে খেলা কিভাবে বিল্ড আপ করতে হয়। দেখেন, প্রথম ওডিআইটিতে তিনি মোটামুটি একটা 100 রানের পার্টনারশিপ করছেন তৈজুদের সাথে। তৈজুদের একটা ফাইজলামি আউটের কারণে ওইটা মোমেন্টামটা ব্রেক হয়ে যায়, কিন্তু উনি যেভাবে একটা বাজে শট খেলে আউট হয়ে গেছেন, এটা কি কোনোভাবে জায়েজ ছিল? এটাও কিন্তু জায়েজ ছিল না ভাই। তো আপনি দেখতেছেন যে তারপর নাজমুল হোসেন শান্ত, ভাই কি বলবো ভাই, ওনাকে নিয়ে তো যে একটা আশা ছিল, প্রথম ম্যাচে একটা চেক শট খেলে আউট হয়েছে, পরের ম্যাচে তিনি রান আউট হয়ে গেলেন। তো দ্বিতীয় সেম কাজ, প্রথম ম্যাচে রান আউট, দ্বিতীয় ম্যাচে বোল্ড। এই ধরনের কাজ যদি হয়, তাহলে মিডল অর্ডার আমাদের কিভাবে সলিড থাকবে? কিন্তু যখন আমাদের দলে মুশফিক ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, আমাদের দলে সাকিব আল হাসান ছিল, তারা কিন্তু সিঙ্গেল বের করতে পারতেন ভাই। ওই যে একটা সিঙ্গেল বের করার যে একটা স্কিল ছিল, ওই স্কিলটা এখন আমাদের ব্যাটসম্যানদের মাঝখানে নাই। জাকির আলী ফুল শট, ফুল শট, ছক্কা মারার চেষ্টা, হয়ে যাচ্ছে না আউট। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কেন দলের মাঝখানে পরিবর্তন আনতে পারতেছি না, আমরা কেন শামীমকে জায়গা দিচ্ছি না। কারণ শামীম বোলিংও করতে পারেন, টুকটাক ব্যাটিংও করতে পারেন। দেখেন, কেন আমরা সোহানকে ব্যাক টু ব্যাক ম্যাচে জায়গা দিলাম,
কিন্তু তার তো কোনো পারফরমেন্স নাই। তো আজকে যদি আমরা আফগানিস্তানের সাথে ম্যাচ হেরে যাই, তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে 2027 বিশ্বকাপটা অনেক দূরে মনে হবে। এখন যদিও একটু কাছাকাছি আছে, যদি আজকের ম্যাচটা আমরা জয়লাভ করি, এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ঘরের মাটিতে যদি আমরা জয়লাভ করতে পারি, হয়তোবা 2027 বিশ্বকাপটা আমরা সরাসরি খেলতে পারবো। যদি কোনো কারণে আজকের ম্যাচটা আমাদের পা পিছলে চলে যায়, 3-0 ব্যবধানে যদি আমরা হোয়াইট ওয়াশ হয়ে যাই, আমাদের কিন্তু নিচে নামে যেতে হবে। এমনকি ঘরের মাটিতে যখন ওয়েস্ট ইন্ডিজ আসবে, আমরা যখন 3-0 ব্যবধানে এটা হারবো, তারপরে টি-20 সিরিজ যখন আমরা হেরে আসছি, তখন কিন্তু আমরা মেন্টালি ব্রোকডাউন হয়ে যাব। এরপরে মিরপুরের পিচ, এটা কিন্তু আরেকটা ধসার ব্যাপার। কারণ কি, মিরপুরের পিচ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন কিউরেটর কিন্তু আসছে, গ্রাউন্ড কিন্তু এখন আর পরিচিত থাকবে না। পরিচিত প্লেয়ারদের কাছে মনে হবে যেন এটা একটা অপরিচিত মাঠ। কারণ কি, পিচ থেকে এক্সট্রা বাউন্স আসতে পারে, পিচ স্লো ডাউন হয়ে যেতে পারে, কেউই আমরা জানি না। কারণ এই পিচে এখন খেলাই হয় না, বিগত 6 মাস যাবত বা 4 মাস যাবত কোনো খেলাই হচ্ছে না। সর্বশেষ পাকিস্তানের সাথে খেলা হয়েছে, এরপরে নতুন কিউরেটর আইসা গামিনী ডিসেম্বর পরিবর্তে যিনি আসছেন, তিনি মাঠটাকেই চেঞ্জ করে দিয়েছেন। দেখা যাক বাংলাদেশের ব্যাটসম্যান কিংবা বলাররা ওই পিচে এখন অ্যাডাপশন নিতে পারেন কিনা। যদি আমরা না পারি, আমরা এই দুর্বল ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি হেরে যাই, তখন মনে করেন যে 2027 বিশ্বকাপ আর আমাদের স্বপ্নের মতো হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই ধরনের ভুলগুলা কিন্তু আমাদের করার কোনো সুযোগ নেই। কেন করতে পারতেছি? কারণ হচ্ছে আমাদের গোড়া ঠিক নেই। কারণ কি, আমাদের গোড়া কেন ঠিক নেই? আমাদেরকে পিছন থেকে এমনভাবে সাহস দেওয়া হয় যে তুমি ভাই যেমন খুশি তেমন খেলো, তুমি দলের মাঝখানে থাকবা। তাহলে জাকির আলীর মতো ব্যাটসম্যান 6 মাস হয়েছে না, 1 বছর হয়েছে না দলের সাথে আছে, তিনি গাড়ি বাড়ি করে কিভাবে বসে আছেন ভাই? নাজমুল হোসেন শান্ত কিন্তু পারফরমেন্স দিতে পারতেছে না, তিনি দলের ক্যাপ্টেন ছিলেন, এত বড় প্লেয়ার, তিনি কিভাবে চুইংগাম চাবায় মাঠ থেকে চলে যান? কোনো ফ্রাস্ট্রেশনে নাই, মানে খেলার মাঠে আমি নামছি, এত গরমের মাঝখানে আমি খেলতে পারবো না, আমি ড্রেসিং রুমে যেয়ে বসে থাকবো। ভাই এভাবে নিন্দা করা লাগতেছে। কারণ কি, আপনাদের মাঝখানে কোনো ধরনের টেম্পারমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। প্রথম ম্যাচে আপনি কলাপস হয়েছেন, বেশ মেনে নিলাম, ওইটা ভুল ছিল, কিন্তু ভুল থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। ওই জিনিসটা যদি আমরা না করতে পারি, তখন তো কিছু করার নেই। আমরা কি ব্যয় রাজ্যে বাস করতেছি? আমরা সবাই কি ব্যয়াপনার চরম শিখরে পড়ে গেছি যে আমরা হারবো হারবো হারবো, আমাদেরকে বলার কেউ কিছু নাই? যে একটা কথা আছে না, যে গার্জিয়ান ছাড়া যদি যেই মানে পথ শিশুরা, তাদের তো দেখভাল করার কেউ নাই, তাদেরকে আসলে কেউ কিছু বলতে পারে না। কারণ কি, তাদের গার্জিয়ান নাই। তো আমাদের কি বর্তমান ক্রিকেট টিম কি এরকম হয়ে গেল কিনা, যাদের কোনো গার্জিয়ান নাই বা তাদেরকে শাসন করার মতো কোনো লোক নাই? আপনি ইন্ডিয়ান টিম দেখেন, এক গৌতম গম্ভীর আর অজিত আগারকারের ভয়ে সবাই এই করে কাঁপতেছে। কারণ কি, যদি পারফরমেন্স না দিতে পারে, রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ারকে তারা দল থেকে বের করে দিতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন পারফরমেন্সটা কতখানি জরুরি। এখানে নতুন প্লেয়ার যারা আছেন, শুভমন গিল বলেন, অভিষেক শর্মা বলেন, সূর্যকুমার যাদব বলেন, এমনকি জাসপ্রীত বুমরা বলেন, সবাই কিন্তু এরকম কাঁপাকাপি অবস্থা। কারণ কি, আপনাকে পারফরমেন্স দিতে হবে দিনের পর দিন, টানা পারফরমেন্স দিতে হবে। আপনি টানা পারফরমেন্স দিতে পারবেন না, পিছনে প্লেয়ার রেডি আছে। তানজিদের কথা বলতেছেন, তানজিদের সাথে যদি আপনি জাসওয়ালের তুলনা করেন, মোটামুটি কিন্তু প্রায় সেম এজে তারা খেলা শুরু করছে। জাসওয়ালের সম্ভবত 70টা ইনিংস রয়েছে, তার 8টা সেঞ্চুরি। তানজিদের সম্ভবত 60-এর কাছাকাছি ইনিংস, তার 0 সেঞ্চুরি প্লাস হচ্ছে মনে করেন যে 10টা ডাক রয়েছে। সেঞ্চুরির কথাটা আমার সঠিক মনে নাই, কিন্তু 10টা ডাক তিনি অবশেষে করে ফেলছেন। সুতরাং বুঝতেই পারতেছেন যে আমাদের ব্যালেন্সটা কোন জায়গায় আছে, যেখানে জাসওয়ালের 8টা সেঞ্চুরি আর তার 10টা ডাক, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমরা শুধুমাত্র যে ফেসবুকে খেলতে পারি, এটা কেন মানুষ বলতেছে? কারণ হচ্ছে আমরা মুখে মুখে শুধু ফেসবুক আর ইউটিউবে বলছে আমরা জয় করব মুখে মুখে, কিন্তু খেলার মাঠে আমরা বিজয় তো দূরের কথা, মানে পরাজয়ের এমন ভাবে নিয়ে আসি যেটা মানুষ ট্রল করে, যে তোমরা এমন ভাবে হারছো, তোমাদের কোনো লজ্জা নাই, তোমরা ক্রিকেট খেলা ছেড়ে দাও, তোমাদের এই। সুতরাং বুঝতেই পারতেছেন, এটা কিন্তু আমাদের জন্য হতাশাজনক। এখন বাংলাদেশ ক্রিকেটের উচিত সবকিছু ঝেড়ে কেসে ফেলে নতুন করে সেটাকে সেট আপ করানো। কারণ কি, আপনি নতুন ক্রিকেটারকে তুলে আনেন, যারা পারফরমেন্স দিতে পারতেছেন না তাদেরকে বাম পাশে সরাই দেন, তাদেরকে বাড়ি গাড়ি দিয়ে, তাদেরকে মাসে মাসে 10 লাখ টাকা দিয়ে। এখন দেখেন বিপিএল আসতেছে, তারা দেখেন সবাই আবার বিপিএল খেলবে, 20-30 লক্ষ টাকা পাবে, আবার বিলাসবহুল জীবনযাপন করবে। এটাই হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।